ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনের যে আমেজ, সেই আমেজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সব সংসদীয় আসনগুলোতে এবং এই আমেজের মধ্যেই প্রার্থীরা তাদের নানান প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা নিয়ে এগিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে এবং তাদের যেই প্রতিশ্রুতিগুলো সেগুলো জানানোর মাধ্যমে ভোটারদেরকে কাছে নেবার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এখন প্রত্যেকটি সংসদীয় আসনে। আমি এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 183 ঢাকা 10 এবং আজ আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বন্নি ব্যাপারী, যিনি জাতীয় পার্টির লাঙল প্রতীকে যিনি সংসদ নির্বাচন করবেন। একই সাথে তিনি একজন শিক্ষা বিশেষজ্ঞ, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার পাশাপাশি তিনি একজন রাজনীতিক। তার সাথে কথা হবে বর্ণমালা রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশে। আজকের অতিথি বন্নি ব্যাপারী, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে এই হাজারীবাগে এখানে দাঁড়িয়ে এত মানুষকে দেখে মানে আমার ভেতরের যে ভালো লাগা, সেই ভালো লাগাটা প্রকাশ করে শুরু করছি। সবাইকে আদাব, সালাম, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আমি এই এলাকায় এসেছি যেহেতু এখানে কাছাকাছি আমি থাকি অনেক বছর ধরে। তো এই জায়গাটা দেখলে আমার যে ভালো লাগার যে বিষয়টা, আমি যেহেতু মানচিত্র নিয়ে কাজ করি, শিশুদের সঙ্গে কাজ করি, আমার বারবার মনে হয় যে প্রেসিডেন্ট এরশাদ এই যে ভেরিবাদটা তৈরি করেছেন, এটা এত অসাধারণ, এত দূরদর্শী একটা কাজ ছিল যে যদি এই কাজটা না হতো, আজকে এই যে হাজারীবাগে আমি হেঁটে বেড়াচ্ছি, এত মানুষ, এত প্রাণ চাঞ্চল্য এখানে, হাজারীবাগ, কামরাঙ্গীর চর বা পশ্চিম ধানমন্ডির কিছু কিছু জায়গা, এই জায়গাগুলো আসলে মানচিত্রেই থাকতো না। তো আমার নেতা প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের গড়া ভেরিবাদের ভেতরে এই যে মানুষগুলো বসবাস করছে এবং এই যে জায়গাটা টিকে আছে, এটা আমাকেও গর্বিত করে, আনন্দিত করে যে আজকে আমি এখানে নির্বাচন করতে পারছি। আরেকটা মজার বিষয় যে আমার নির্বাচনী যে এলাকা, এটা তৈরি করে দিয়েছেন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। একদিকে পান্থপথের যে খালটা ছিল, সেই জায়গায় পান্থপথের এখন আমরা রাস্তা দেখতে পাই, আরেকদিকে এই হাজারীবাগের ভেরিবাদ। এই দুটোর সংমিশ্রণে মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকা। এবং আমার নির্বাচনী এলাকাটা আরও একটা চমৎকার বৈশিষ্ট্য আছে যে নতুন এবং পুরনো সংমিশ্রণ, নতুন ঢাকা এবং পুরনো ঢাকা। তো এখনকার রাজনীতিতে আমার কাছে এটা খুব সিম্বলিক মনে হয়। আমার কথাবার্তা হয়তো খুব বেশি রাজনৈতিক ব্যক্তিত্বের মতন লাগবে না, আমি নিজেও আসলে চাইনি যে ব্যাপারটা ওরকম হয়ে যাক, কারণ আমরা দেখেছি তো যারা রাজনীতি করে তারা কেবল রাজনৈতিক বক্তব্যই দেয়, তারা স্বপ্ন দেখে না। তারা সামনে যে ভিশনগুলো মানে ওগুলো নিয়ে আসলে চিন্তা করে না, মানুষকেও স্বপ্ন দেখায় না। আমি একটা পরিবর্তনের কথা বলতে এসেছি, একটা নতুনের কথা বলতে এসেছি। এই নতুন এবং পুরনো ঢাকার সংমিশ্রণ, নতুন এবং পুরনো চিন্তার যে সংমিশ্রণ, আমি যদি প্রসঙ্গক্রমে বলি যে ৭১ ভার্সেস জুলাই, এটা হবার কথা ছিল না। ৭১ ভার্সেস ২৪ না, আমরা যারা ৭১-এর চেতনায় উজ্জীবিত, আমরাই কিন্তু ২৪-এ নেমেছিলাম, ২৪-এ আমরাই রাজপথে ছিলাম। ২৪-এ আমাদের যে চেতনা, সেটা ৭১-এর সঙ্গে আসলে কখনো বিরোধিতা করেনি, কিন্তু এই সময় এসে রাজনীতিতে দাঁড়িয়ে গেছে ৭১ বনাম ২৪। যারা ৭১-কে ওন করছে তারা ২৪-কে ডিজোন করছে, আবার ২৪-কে যারা ওন করছে তারা ৭১-কে ডিজোন করছে। তো এই নতুন আর পুরনোকে যে মেলানো, মেটিকুলাস ডিজাইন বা নানা রকম ষড়যন্ত্র, সে তো ছিলই, কিন্তু জুলাইয়ের চেতনায় এমন কিছু ছিল যেটা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, এবং সেই আকাঙ্ক্ষা থেকেই আজকে কিন্তু আমার মতো মানুষরা রাজনীতিতে উঠে এসেছে। এই আপনার ঢাকা 10 আসনে ৩,৮৮,৮৬০ জনের মতো প্রায় ভোটার রয়েছে। তাদেরকে নিয়ে আপনার কি ভাবনা? প্রত্যেকটি নির্বাচনী আসনে আমরা নানান ধরনের সমস্যার কথা শুনতে পাই। আপনি কি ধরনের সমস্যা ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছেন এবং যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় সেগুলো নিয়ে কিভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে আপনার? আমি কোনো অলীক স্বপ্ন দেখাবো না, কিন্তু আমি শুরুতেই বলেছি যে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। যেমন এখানে সমস্যা, গ্যাসের সমস্যাটা, যে আমি যদি ধানমন্ডি বা কলাবাগান ওসব জায়গায় কথা বলি, সেখানেও গ্যাসের সমস্যা আছে, কিন্তু এই যেই জায়গাগুলো তুলনামূলকভাবে পিছিয়ে আছে, সেই জায়গাগুলোতে এই সমস্যাটা অত্যন্ত প্রকট। তো আমি জানি না আসলে নানান রকম আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে একজন সংসদ সদস্য কতখানি এই সমস্যাটা সমাধান করতে পারে, কিন্তু আমি ভীষণভাবে চেষ্টা করব। যেহেতু আমি রাজনীতিবিদের পাশাপাশি একজন গৃহিণী, খাওয়াটা সবার আগে, ঘরে যদি সময় মতো রান্নাবান্না না হয় সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এই গ্যাস সমস্যার সমাধানে আমি অবশ্যই কাজ করব। সেটা যদি না হয় তাহলে বিকল্প কি জ্বালানি আছে আমি সেটা নিয়ে চিন্তা করব। আরেকটা খুব বড় ব্যাপার যে এখানকার ড্রেনেজ সিস্টেম, আমি যে বললাম যে
প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ বেড়িবাঁধ দিয়ে আটকে দিয়েছিলেন এই জায়গাটাকে, যেন বন্যা থেকে রক্ষা পায়। 88-র বন্যার পরে এই ব্যাপারটা ঘটেছিল। তিনি কিন্তু শুধু বাইরের পানি, নদীর পানিতে প্লাবিত হয়ে জায়গাটা জলমগ্ন হবে সেটুকু নিয়ে ভাবেননি, তিনি ভেতরের পানির কি হবে সেই কথাটাও ভেবেছিলেন। তো বর্ষাকালে, এখনও তো আমরা জানি যে বর্ষাকালে একটু বৃষ্টি হলেই পানিতে থই থই করে, আসলে হাঁটা চলার স্বাভাবিক জীবনযাপনের কোনো উপায় থাকে না। তো তিনি যেটা করেছিলেন, পাম্পের ব্যবস্থা করেছিলেন। এখানকার ড্রেনেজ সিস্টেম, যেহেতু এখানে ট্যানারি এলাকা ছিল, ট্যানারি সরিয়ে নেওয়া হয়েছে যদিও, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা ড্রেনেজ সিস্টেম নিয়ে তিনি কাজ করেছিলেন। কিন্তু তারপরে এতগুলো বছর গেল, সেই পাম্পের উন্নয়ন হয়নি, রক্ষণাবেক্ষণ হয়নি, পাম্পের সংখ্যা বাড়েনি, ড্রেনেজ ব্যবস্থাকে আর কোনো নতুন করে কোনো রিফর্ম করা হয়নি। এখানে হাই রাইজ বিল্ডিং হয়েছে, মানুষের আবাসন, মানুষের সংখ্যা অনেক বেশি বেড়েছে। তো সেই ড্রেনে পলি পড়তে পড়তে, ময়লা জমতে জমতে সেই মানে ড্রেনেজ সিস্টেমটা আসলে ঠিকমতো কাজ করছে না, এবং এখানকার মাটি অতটা মাটিই নাই যে পানিকে শুষে নেবে, ফলে এটা খুব বড় একটা সংকট। এই জায়গায় আমি কাজ করতে পারি। আরও অনেক কথা বলা যায়, যেমন মাদক বা কিশোর গ্যাং নিয়ে, কিন্তু আমি যেহেতু এডুকেশনের মানুষ, শিশু শিক্ষার মানুষ, আমি একটু ওই জায়গা থেকে, আমার জায়গা থেকেই বলতে চাই। আমি আমার ক্যারিয়ারের পুরোটা সময়, যদিও আমি পড়াশোনা করেছি আন্তর্জাতিক সম্পর্কে, আমি আইন নিয়ে একাডেমিক পড়াশোনা করেছি, এর বাইরে আমি সমাজ এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে একাডেমিক পড়াশোনা আমার আছে, মানে ইউনিভার্সিটি ডিগ্রি আছে। আমি 4টা বিষয়ে ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছি। তো তার মধ্যে শিক্ষা হচ্ছে আমার সবচেয়ে প্যাশনের জায়গা। তো আমি মনে করি যে এখানকার শিশুদের যদি গড়ে তুলতে পারি, মানে আমরা তো বড়দের চোখে উপর থেকে নিচে দেখি, আমি একটু শিশুর চোখে পৃথিবীকে দেখতে চাই। তো আমি যদি শিশুদেরকে গড়ে তুলতে পারি, শিশুকে গড়তে গেলে মায়েদের প্রসঙ্গ আসবে, মায়েরা কিভাবে শিশুদের দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে, সেখানে আমি ডে কেয়ার নিয়ে বা কমিউনিটির মাধ্যমে যে শিশুর দেখাশোনা, এটা নিয়ে ভেবেছি, শিশু শিক্ষা নিয়ে ভেবেছি। এবং আমি মনে করি যে একটু যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি, তাহলে এখানকার জনজীবনের সংকট তারা নিজেরাই দূর করতে পারবে। এবং এই যে ময়লা ব্যবস্থাপনা বা বর্জ্য ব্যবস্থাপনা বা আরও নানান রকম বিষয় আছে, ইভটিজিং, মাদক সমস্যা, কিশোর গ্যাং, একটা শিশু যখন আসলে মানুষের মতো মানুষ হয়ে উঠবে, তখন এই বিষয়গুলি সমাজে থাকবে না। মানে যেই সংকটের আমি সমাধান করতে চাই, সেটাকে অবশ্যই সাস্টেইনেবল হতে হবে। তো এই হাজারীবাগ, কামরাঙ্গীরচর, এইসব এলাকার শিশুরা যদি সেই প্রকৃত শিক্ষার জায়গাগুলো পায়, সেই শিশু শিক্ষার প্রকৃত দর্শন নিয়ে আমরা যদি ওদের সঙ্গে কাজ করতে পারি, তখন এই সংকটগুলো সমাধান করার জন্য ওরা নিজেরাই উপযুক্ত হয়ে উঠবে। জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা কিন্তু অনেকেই চাননি। আমরা এই বিষয়ে অনেক মিছিল দেখেছি, অনেক ধরনের আন্দোলনও হয়েছে, বাংলাদেশের জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক, এটা অনেকেই চাননি। সেই পরিস্থিতিতে নির্বাচনে আপনি যে লড়াই, সেই লড়াইয়ে নেমেছেন, ঝুঁকি কতটুকু বিবেচনা রয়েছে করছেন? আরেকটি বিষয় যেটি বলতে চাই, যে এই আসনের যেই ফলাফল 1973 সাল থেকে এই 24 পর্যন্ত যে ফলাফল, সেই ফলাফলে আওয়ামী লীগ এখানে একটি উপনির্বাচন সহ মোট 8বার ক্ষমতাসীন ছিলেন, এবং জাতীয়তাবাদী দল বিএনপি তারাও ছিলেন প্রায় 5বারের মতো। একবার জাসদ এখানে ক্ষমতায় ছিলেন। জাতীয় পার্টির ইতিহাসে এই আসনটি কখনোই ছিল না। সেই ক্ষেত্রে কি আপনি ইতিহাস পরিবর্তন করতে পারবেন বলে আপনি কতটুকু আত্মবিশ্বাসী? নির্বাচনের ঝুঁকি এবং ইতিহাস পরিবর্তন, দুটি বিষয় সংক্ষেপে যদি বলতেন। আমি আসলে নিজে ঢাকা 13-র বাসিন্দা। তো আমি একটু হিসেব নিকেশই করেছি, আসলে হিসেব নিকেশ করে আমি ঢাকা 10কে বেছে নিয়েছি, এবং এই জায়গাটা আমার কাছে সবচেয়ে সম্ভাবনাময় মনে হয়েছে। কিছু জিনিস ভেতরে থাক, সেটা আমি না বলি, কিন্তু তারপরে যদি বলি যে এই আসনে বিএনপি যে ক্ষমতায় আসবে, যেহেতু আমরা সামনে মনে করছি যে সামনে বিএনপি ক্ষমতায় আসতে পারে, আবার আড়ালে আবডালে এই হিসেবটা ভীষণভাবে চলছে যে জামাত কত আসন পাবে, জামাত ক্ষমতায় আসবে। তো আমি মনে করছি যে এই মুহূর্তে অন্তত বিএনপির যিনি প্রার্থী বা জামাতের যিনি প্রার্থী, তার চেয়ে আমি অনেক বেশি যোগ্য, দক্ষ এবং গ্রহণযোগ্য। ফলে আমাকে মানুষ যখন জানবে, চিনবে, মানুষ অবশ্যই ভোট দেবে, সেই আত্মবিশ্বাস আমার আছে। নির্বাচনের হুমকি কোনো কিছু মনে করছেন কিনা? আপনি যেহেতু একজন নারী প্রার্থী, এবং কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটে গিয়েছে, খুনের ঘটনাও ঘটেছে, প্রার্থী খুন হয়েছে, রাজনৈতিক কর্মীরা খুন হচ্ছে, সেই জায়গায় নিরাপত্তার যে ব্যবস্থাটা, সেটিকে আসলে আপনি কতটুকু শক্তপোক্ত মনে করছেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য?
প্রশাসনের কথা যদি বলি, নিরাপত্তা দেওয়ার প্রাথমিক দায়িত্ব প্রশাসনের। প্রশাসনের দিক থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস আমি পেয়েছি এবং ওখানে সহযোগিতার কোনো ঘাটতি হবে বলে আমি মনে করি না। কিন্তু আসলে সারাক্ষণ তো আমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলতে পারবো না। তো নিরাপত্তা হুমকি প্রচ্ছন্ন হুমকি তো আছি এবং আমাকে বলা হয়েছে, এর আগেও আমি মিডিয়া সাক্ষাৎকারে বলেছি যে শুভাকাঙ্ক্ষী সেজে যে আপনি এখানে এখানে এই টাকা পয়সা দিয়ে এই সেট করে দিতে হবে, আমি সব ব্যবস্থা করে দেব। সেটা যদি না হয় তাহলে আপনি হাঁটবেন, দেখবেন আপনার হাত নাই, আপনি হাঁটবেন দেখবেন আপনার পা নাই। তো আমি নিজে এরকম কিছু হবে বলে মনে করছি না। তার একটা কারণ হচ্ছে আমি নারী এবং আমি তথাকথিত সংখ্যালঘু শ্রেণীর প্রতিনিধিত্ব করি। ফলে আমার উপরে যদি কোনো হামলা হয় সেটা আসলে অনেক বেশি সংকট নিয়ে আসবে যারা করবে তাদের জন্য। কিন্তু আমি আমার নেতাকর্মীদের নিয়ে ভয় পাচ্ছি এবং তাদেরকে নামাতে গিয়ে আমি আসলে ভয়ই পাই এবং আমার এখানে যারা আছেন নেতাকর্মী, আমি খুবই সৌভাগ্যবান যে তারা অনেক বেশি উৎসাহী। আমি বরং তাদের উৎসাহে পানি ঢালি যে আমরা একটু আস্তে আস্তে একটু বুঝে বুঝে আমি আগাই। কারণ হামলার ভয় আছে তাদের, মামলার ভয়ও আছে। গতকালকেই আমি জানলাম যে আমাদের ঢাকার এক আসনের আমাদের জাতীয় পার্টির একজন এমপি পদপ্রার্থী, তার বিরুদ্ধে একটা মামলা হয়ে গিয়েছে। তো আমি নিজে সেই ভয় করছি না, কিন্তু আমার নেতাকর্মীরা বিপদে পড়তে পারেন বা তাদেরকে আমার পাশে থেকে সরিয়ে দেয়া হতে পারে, সেই ভয়টা আছে। প্রার্থী হিসেবে আচরণ বিধিমালার লঙ্ঘন কাউকে করতে দেখছেন কিনা, আর আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটি আসলে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য পর্যাপ্ত কিনা, দুটি বিষয় কিভাবে দেখছেন? মানে আপনার যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর বোধ করে আমার দিতেই হবে না। হ্যাঁ, যারা বাইরে বের হয় তারা সবাই দেখতে পাচ্ছে যে সমস্ত জায়গায়, এখানে তাকালেও দেখবেন যে একেবারে রঙিন পোস্টার, ব্যানার, মানে ভুরি ভুরি মিছিল হচ্ছে প্রতিদিন। আজকে নিউ মার্কেটের দিকে একটা খুব বড় মিছিল হয়েছে, গতকালকে আমি ধানমন্ডিতে দেখেছি মিছিল হচ্ছে। তো নির্বাচনী আচরণবিধি আমি যেগুলো কাগজে পড়ছি বা রিটার্নিং অফিসারের কাছ থেকে শুনছি, আমি বাইরে তাকিয়ে মেলাতে পারছি না। তো আমার মনে হয় যে আমি কিছু ভুল পড়ছি বা কিছু ভুল করছি। তবে আমি শতভাগ মেনে চলার চেষ্টা করছি এবং আমার দলের চেয়ারম্যান, মহাসচিব বা অন্যান্যদের সেই নির্দেশনাই আছে যে আমরা কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভাঙব না। আর নির্বাচন কমিশনের কথা যেটা বললেন, নির্বাচন কমিশনের মানে এত অল্প সময়ে একটা নির্বাচন আয়োজন করা, এটাই তো চ্যালেঞ্জিং। এবং এত দিন পরে যখন এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, আমরা আশা করেছিলাম যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাব বা এইবারে আমরা ভোট দিতে পারবো 17 বছর পরে। তো প্রথমত যে সরকার এসেছিল, যদি তারা 3-4 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করত, তখনকার যে স্পিরিটটা ছিল সেটা ছিল ভিন্ন রকম ব্যাপার। কিন্তু এতটা সময় পার হওয়ার পরে অনেক কিছুই কন্টামিনেটেড হয়েছে। অনেক জায়গায় যারা সুবিধাবাদী বা যারা এই জুলাই আন্দোলনের সুবিধাটা নিতে চায় সেরকম মানুষজন ঢুকে গেছে। নির্বাচন কমিশনও এর বাইরে না। অনেক রকম কথা তো আপনারা মিডিয়াতে শুনেছেন বা পাল্টাপাল্টি কথা আছে। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। কয়েকদিন আগে নির্বাচন কমিশনে আমি গিয়েছিলাম, যে পোস্টাল ভোটটা কিভাবে হবে ওই বিষয়ে আমাদের ডাকা হয়েছিল। তো ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। তো আমি যে ঘরটায় গেলাম, তো যদি প্রত্যেক প্রার্থীর 2 জন করে প্রতিনিধি ওখানে যায়, তো আমি হিসেব করলাম সংখ্যাটা 3,500-এর উপরে হবে। অথচ নির্বাচন কমিশনে আমাদের যেখানে বসতে দেওয়া হয়েছিল সেখানে ঘরটায় 500 মানুষও বসার জায়গা ছিল না এবং 4 ঘন্টার নোটিসে আমাদের যেতে হচ্ছে। তো ঢাকার বাইরে থেকে 4 ঘন্টার নোটিসে আসলে কিভাবে লোকজন আসবে? তো ওখানে যা কিছু প্রশ্ন করা হচ্ছিল, আমি আবার কিছুক্ষণ লাইভেও ছিলাম, যা কিছু প্রশ্ন করা হচ্ছিল ঠিকঠাক কিন্তু জবাব তারা দিতে পারছিলেন না এবং তাদের সময় স্বল্পতার কথা বললেন যে সময় স্বল্পতার জন্য তারা আয়োজন করতে পারেননি। তো পুরো নির্বাচনের একটা অংশ হচ্ছে এই পোস্টাল ভোট। তো সময় স্বল্পতার কারণে তারা এই আয়োজনটা করতে পারেননি। অথচ এই পোস্টাল ভোটের মধ্যে যে ফাঁকি ঝুঁকি এবং এখান থেকে ভোটের ফলাফলকে প্রভাবিত করার যে জায়গাটুকু, ওইটুকু তারা করে ফেলেছেন। তো আমি যখন শেষ হয়ে যাচ্ছিল, আমি প্রশ্ন করছিলাম যে এরপরে যদি আমার কোনো প্রশ্ন থাকে সেই উত্তর আমি কার কাছে পাবো।
তো ওনারা বললেন যে আমার কাছে পাবেন, আরেকজন ব্রিগেডিয়ার তার কথা বললেন ওনার কাছে পাবেন। তো আমি পরে জিজ্ঞেস করছিলাম যে আমি আপনাদেরকে কোথায় পাবো, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো ওয়েবসাইটে বা কোথাও প্রশ্ন করা যায় কি না। তো বললেন এখানে আসবেন নির্বাচন কমিশন অফিসে। আমি বললাম যে আমার যদি একটা ছোট্ট প্রশ্ন মাথায় আসে এই পোস্টাল ভোট নিয়ে, তাহলে আমি যদি ঢাকার বাইরেরও হই আমি এখানে এসে আপনার সঙ্গে কথা বলে যাব। তো ওনারা বললেন হ্যাঁ। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে আসলে কিভাবে তারা কাজ করছেন। নির্বাচনে যে লড়াই, সেই লড়াইয়ে আপনার পথ চলা সহজ হোক, সুন্দর হোক, সেই শুভকামনা এবং এই ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে যারা আছেন এবং যারা নেই এবং যারা দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি। প্রার্থীদের যে সুচিন্তিত মতামত, সেই মতামত প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের প্রত্যেকটি আসন বদলে যাবে। আসন বদলে যাওয়ার মাধ্যমে বদলে যাবে পুরো গোটা দেশ। তবে নির্বাচন আগের যেই প্রতিশ্রুতি, সেগুলোর যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা কিন্তু ভোটারদের। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ভোটের আমেজে থাকবেন।